সংস্কারের সুপারিশ চূড়ান্ত করতে ঐকমত্য কমিশনের সংলাপে বসছে এলডিপি। সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব জামায়াতে। সানভীরকে দায়মুক্তির মামলায়ও খালাস পেলেন তারেক রহমান। বিচারিক আদালতে তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। অসদাচরণের দায়ে হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ। রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। ঈদ উপলক্ষে ২৮ মার্চ থেকে টানা ৯ দিনের সরকারি ছুটি। ৩ এপ্রিল ছুটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন। সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপকে স্বাগত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে আজ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বেলা ৩টায় সংসদ ভবনের এলডি হলে শুরু হবে এই সংলাপ। লিখিত মতামত পাওয়ার পর অন্য দলগুলোকে সংলাপে ডাকবে কমিশন। জানা গেছে এ পর্যন্ত ১৫টি দল মতামত জমা দিয়েছে, তবে এখনও বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর অনেকে লিখিত মতামত জমা দেয়নি। আগামী শনিবার ২টি এবং রোববার একটি দল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে সব দলকে আমন্ত্রণ জানানো হবে। আর এই সংলাপে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বৈঠকের প্রস্তুতি কেমন দেখছেন, আর এলডিপি কি ধরনের প্রস্তাব দিচ্ছে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, ৫ আগস্ট ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানের পর প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন শাখা বা গুরুত্বপূর্ণ জায়গা সংস্কারের আলোচনা এসেছে এবং সেই বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরাও একই দাবি জানিয়ে আসছেন যে পট পরিবর্তনের পর সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করে দিয়েছে এই সংস্কারের জন্য এবং বিশেষ করে বিচার থেকে শুরু করে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, সংবিধান সংস্কার সহ এরকম বেশ কয়েকটি শাখায় যাতে সঠিকভাবে সংস্কার হয় এর জন্য কমিশন কাজ শুরু করেছে। এর মধ্যে আমরা জানি যে গত ১৫ ফেব্রুয়ারি সব রাজনৈতিক দলের সাথে এই কমিশনের প্রথম একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সবার সম্মিলিত মতামত নেওয়া হয়। এবং আজকে যেটি শুরু হচ্ছে, আলাদা আলাদাভাবে যে মতামত নেওয়া বা তাদের যে প্রস্তাবনা সেটি নিয়ে পর্যালোচনার জন্য আজকে প্রথম দিন। আর কিছুক্ষণ পরে, ঘণ্টাখানেক পরেই লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে আলোচনায় অংশ নেবে। এখানে আমরা যে বিষয়টি জেনেছি যে কর্নেল অলি আহমেদের পক্ষ থেকে দ্রুত সময়ে নির্বাচনের যে একটি দাবি সেটি তুলে ধরা হবে এবং রোডম্যাপ, অর্থাৎ সরকার যে ডিসেম্বরে একটি রোডম্যাপ দিয়েছে, যে রোডম্যাপ সম্ভাব্য তারিখ দিয়েছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এলডিপির পক্ষ থেকে সেই বিষয়টি তুলে ধরা হবে যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় তাহলে নির্বাচন কমিশন যাতে দ্রুত একটি রোডম্যাপ দিয়ে দেয়। এবং আমরা দেখেছি যে কর্নেল অলি আহমেদ গতকাল বিএনপির একটি অনুষ্ঠানে তিনি স্পষ্টই বলেছেন যদি সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা হয় সেক্ষেত্রে দেশের যে অস্থিরতা বা নির্বাচন নিয়ে শঙ্কা সেটি কেটে যাবে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে, এটি তিনি বলেছেন এবং সেই প্রস্তাব, সেই বিষয়টি আজকে এই কমিশনে তুলে ধরবেন। আর এখানে আমরা যে বিষয়টি
বিষয়টি দেখেছি যে এই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 166টি সুপারিশ, অর্থাৎ এই রাষ্ট্র সংস্কারের যে সুপারিশ, এটি 166টি সুপারিশ তারা 38টি দলের কাছে এর মধ্যে পাঠিয়ে দিয়েছে। সেই 166টি সুপারিশের মধ্যে কোনটি এক এক দল তাদের যে মতামত সেই মতামত জানাবে, অর্থাৎ 166টি সুপারিশের মধ্যে কে কোনটিতে সমর্থন জানাচ্ছে বা কোনটি বাদ দিতে বলছে এটি নিয়ে একটি লিখিত মতামত চেয়েছে এই ঐকমত্য কমিশন। আমরা জানি যে এর মধ্যে অন্তত 20টির মতো দল সেই মতামত দিয়ে দিয়েছে। বিএনপি আগামী রোববার সেই মতামত দেবে। আজকে সকালে আমরা দেখেছি জামাত ইসলামী তাদের মতামত দিয়েছে এবং এখানে ঐকমত্য কমিশনের চেয়ারম্যান তিনিও কথা বলেছেন। এখন এই যে নির্বাচনকে সামনে রেখে যে সংস্কারের বিষয়টি, এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি তারা বরাবরই বলে আসছে এবং এখানে যে কমিশনের বৈঠকে বসবে সেখানেও কিন্তু একই প্রস্তাব তারা তুলে ধরবে যে নির্বাচন এবং সংস্কার দুটি একসাথেই চলতে পারে। বিএনপির বক্তব্য যে নির্বাচনের যদি রোডম্যাপ ঘোষণা হয় সেক্ষেত্রে কিন্তু সংস্কার কোনো বাধাগ্রস্ত হবে না এবং নির্বাচিত সরকারই রাষ্ট্রের যে পূর্ণাঙ্গ সংস্কার সেটি করতে পারবে। অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি সংস্কার কাজ সম্ভব হবে না, এটি বিএনপি সহ বিভিন্ন দলের মতামত। এর মধ্যে আমরা জেনেছি। তো ঘণ্টাখানিক পর এলডিপির সাথে সংলাপ শুরু হবে। আমরা হয়তো পরে সংলাপ শেষে জানতে পারবো যে এলডিপি নতুন করে আর কি কি সুপারিশ জানিয়েছে বা সংশোধন বা পরিমার্জনের কথা জানিয়েছে। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষে সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে সংসদ ভবন কার্যালয়ে সংস্কার প্রস্তাব জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে। বলেন, সংস্কারের পর সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে দিতে চায় জামায়াত। এ সময় সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান আলী রিয়াজ বলেন, দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। আলোচনার মধ্য দিয়েই জাতীয় ঐকমত্য তৈরি হবে। আলী রিয়াজ আরও বলেন, 2-1 দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপি। সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। জাতীয় ঐকমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। ৭২-এর সংবিধানের মূলনীতি ছিল মূলত একটি রাজনৈতিক দলের আদর্শ, সাধারণ মানুষ তা ছুঁড়ে ফেলেছে, এমন মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বলেন, নাগরিক অধিকার নিশ্চিতে অন্তর্ভুক্তিমূলক সংবিধান প্রণয়ন এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা, এগুলো কোনো অবস্থাতেই গণতান্ত্রিক কোনো জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য অনুকূল নয়। নির্বাচনী ব্যবস্থার দিকে আপনি যদি তাকান তাহলে তাই দেখতে পাবেন এমন সব ব্যবস্থা করা হচ্ছে যার ফলে এই যে তিনটি তথাকথিত নির্বাচনের প্রয়োজন হয়েছে সম্ভব হয়েছে। বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই। সবশেষ দুদকের মামলায়ও খালাস পেয়েছেন তিনি। শুধু তারেক রহমান নয়, সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপে সানভীরকে অর্থের বিনিময়ে দায়মুক্তির মামলা থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর, আহমদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সানভীর সহ 8 অভিযুক্তের সবাই। সকালে বিশেষ জজ আদালত 3 এই রায় দেন। 2006 সালে 4 জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে 2007 সালে রমনা থানায় মামলা করে দুদক। পরের বছর 8 অভিযুক্তের বিরুদ্ধে আদালতে জমা হয় চার্জশিট। যেই মামলাটি মিজারাবুল্লি ফেল করেছে দুদক প্রমাণ করতে, সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মিয়া নুরুদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকসুরভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হইল।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি রায়ের উৎস নিয়ে দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক, কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে এই অর্থ অনুদান আসছে না বলে দাবি এনসিপি নেতাদের। অভিযোগ, রাজনৈতিকভাবে নাজেহাল করতেই ছড়ানো হচ্ছে এমন মিথ্যাচার। এদিকে বিশ্লেষকদের মতে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সকল দলেরই আয়ের উৎস জনসমক্ষে প্রকাশ করা উচিত। গত ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকপূর্ণ আয়োজনে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর রমজানে প্রতিদিন গণ ইফতার আয়োজন, অভ্যুত্থানে আহতদের সম্মানে ও পরে ৫ তারকা হোটেলে রাজনীতিবিদ ও বিশিষ্ট জনদের নিয়ে ইফতার আয়োজন করে নবগঠিত দলটি। যেখানে দলের অধিকাংশ নেতৃত্বই তরুণ, সেখানে এমন ব্যয়বহুল আয়োজনের অর্থের উৎস নিয়ে বিতর্ক ওঠে। আত্মপ্রকাশের পর থেকে প্রায় প্রতিদিনই দলটির অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাদের অভিযোগ, এখানে অর্থায়ন করছে ফ্যাসিবাদের মদতপুষ্ট বিভিন্ন ব্যবসায়ীরা। তবে এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে এনসিপির নেতাকর্মীরা। অহেতুক যে অভিযোগটা করা হয়েছে যে বসুন্ধরা কিংবা এসালম গ্রুপ থেকে বড় ধরনের আর্থিক অনুদান কিংবা হচ্ছে হেল্প করা হয়েছে, এটা আসলে সম্পূর্ণই ভিত্তিহীন। কারণ এই অভিযোগগুলো যেটা করতেছে সেটা আমরা যতটুকু দেখতেছি যে সেটা হচ্ছে যে জাস্ট রাজনৈতিক বিরোধিতার স্বার্থে। বিভিন্ন মহলের শুভাকাঙ্ক্ষী ও নিজস্ব নেতাকর্মীরাই এখন দলটির মূল অর্থ যোগানদাতা দাবি এনসিপি নেতাদের। ভবিষ্যতে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নেওয়া হবে অনুদান, স্বচ্ছ করা হবে অর্থনৈতিক ব্যবস্থা। দলের একটা ফিনান্সিয়াল পলিসি আমরা অলরেডি খসড়া করেছি। খুব দ্রুতই আমরা এটা আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের আহ্বায়ক সদস্য সচিব জনসম্মুখে হাজির করবেন। আমরা এখানে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক থেকে আমরা ক্লাউড ফান্ডিং এর আমরা আহ্বান জানাবো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আয়ের উৎস ও ব্যয়ের খাত পরিষ্কারভাবে তুলে ধরলে তা হতে পারে একটি নতুন দৃষ্টান্ত। ফান্ডিং এর বা টাকা পয়সার বিষয়গুলো যদি ট্রান্সপারেন্ট না হয়, এটা তো একটা নিজেদের ভিতরেও তো একটা কি বলা চলে, নিজেদের ভিতরে একটা বিভেদ থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। তারা যদি এটা করে অন্য দলগুলো একটা চাপে পড়ে যাবে এবং তারা সেই বিষয়গুলো আমি মনে করি যে প্রকাশ করতে বাধ্য হবে। এনসিপির পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলো নিজেদের আর্থিক ব্যবস্থাপনা স্পষ্ট করলে জনগণের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসদাচরণের কারণে হাইকোর্টে বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৬ দফা ৬ অনুযায়ী বিচারপতি খিজির হায়াতকে ১৮ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতির পদ থেকে অপসারণ করা হয়েছে। খিজির হায়াত ১৯৯৭ সালে ঢাকা জেলা জজ কোর্টে এবং ২০০১ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর ২ বছর পর স্থায়ী হন। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। ঠাকুরগাঁওয়ে মুক্তিপণ দেওয়ার ২৫ দিন পর তরুণের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩। অপহরণকারীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধরা। ঈদের রেলযাত্রা নির্বিঘ্ন করতে তোড়জোড়, ইঞ্জিন মেরামত ও রঙের কাজে ব্যস্ত শ্রমিকরা, সময়ের আগে হস্তান্তরের আশা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমের তীব্রতা কিছুটা কমেছে, ফিরেছে স্বস্তি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে রাজশাহী ও সিরাজগঞ্জ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ ময়মনসিংহ ও রংপুর বাদে বাকি ৬ বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রবি সোমবারের দিকে আবারও বাড়তে পারে তাপমাত্রা। সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। ঈদ উপলক্ষে ৩ এপ্রিল নির্বাহী আদেশে আরও একদিন ছুটির সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ এই ছুটি অনুমোদনের মধ্য দিয়ে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
চাঁদ দেখা সাপেক্ষে 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 5 দিনের ছুটি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কাগজপত্রে 29 মার্চ শুরু হচ্ছে ঈদের ছুটি, কিন্তু 28 মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে এই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে 28 মার্চ থেকে। আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষে অফিস খোলার কথা ছিল 3 এপ্রিল বৃহস্পতিবার। এর পরের 2 দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার। এখন 3 এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নেত্রকোনায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে 2 শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে মদন পৌরসভার কৃষি অফিসের সামনের বাসা থেকে মোবাইল চুরি হয়। ওই চুরির সাথে জড়িত অপবাদ দিয়ে বুধবার দুপুরে 2 শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। বুধবার বিকেলে পৌর এলাকায় অভিযান চালিয়ে মারধরের শিকার 2 শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আটক করা হয় নির্যাতনের ঘটনায় জড়িত 2 জনকে। ঠাকুরগাঁওয়ে অপহরণ করে 25 লাখ টাকা মুক্তিপণ আদায়ের 25 দিন পর তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার শিবগঞ্জের বিট বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 23 ফেব্রুয়ারি রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। ওই দিন রাতেই ছেলের মুক্তিপণের জন্য 25 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে গত 9 মার্চ মুক্তিপণের 25 লাখ টাকা দেন মিলনের বাবা। এ সময় মুক্তিপণের টাকা দিয়েও ছেলেকে না পাওয়ায় পুলিশকে জানায় পরিবার। পরে বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মিলনকে অপহরণের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে বিটবাজার এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা অপহরণকারী সেজান আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশের ধারণা, অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে অপহরণ করে চক্রটি। আমরা গতকাল 2 জন আসামিকে অ্যারেস্ট করি। একজন হচ্ছেন সিজান আর একজন মুরাদ, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে আমাদের অপহৃত মিলন তাকে তারা হত্যা করে। মাগুরায় ধর্ষণ মামলায় মূল আসামি জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আর নাম বিভ্রাটের কারণে জেল খাটছেন আরেকজন। জেলায় 2017 সালে শিশু ধর্ষণের এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্থানীয় ব্যবসায়ী। সম্প্রতি বোনের শ্বশুর বাড়িতে 8 বছরের শিশু ধর্ষণ ও মৃত্যুর ঘটনার পর সামনে এসেছে এই তথ্য। 2017 সালে আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 5ম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় মেয়েটির মা মামলা দায়ের করেন, তবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মূল আসামি। অন্যদিকে একই নাম হওয়ায় গ্রেপ্তার হয়ে জেলে আরেকজন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, এজাহারে ভুল করে আসামির নাম দেওয়া হয় মোহাম্মদ আয়ুব শেখ, বাবার নাম ওমেদ আলী শেখ। 2017 সালেই আয়ুব গ্রেপ্তার হন। পরে 2021 সালে তার জামিন হয়, কিন্তু জামিননামায় নাম মোহাম্মদ আয়ুব আলী খান এবং বাবার নাম মোহাম্মদ যদন আলী খান লেখা হয়। আব্বা অনেক কিছু জানে না কোর্টের বিষয়ে, তারপরে হঠাৎ করে আরেকজনের আব্বার বদলে আরেকজনের ধরে নিয়ে যায় নির্দোষ সে। গত বছরের 14 জুলাই অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করে রায় হয়। কিন্তু যাচাই বাছাই না করেই এবছরের 27 ফেব্রুয়ারি স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আয়ুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি পাবনা জেলা কারাগারে রয়েছেন। পরিবার বলছে, এই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ এখন আমার বাপ আর মূল আসামির কাছে না যেয়ে আমার বাপের কাছে এসে আমার বাপকে নিয়ে যায়। জেলখানায় এখন আছে সে। এখন মূল আসামি বাইরে ঘোরে আর আমার বাপ নির্দোষী হয়ে জেল খাটে। মোহাম্মদ আয়ুব আলীর আইনজীবী জানান, তদন্ত কর্মকর্তা আসামির বাবার নাম ভুল লিখে অভিযোগপত্র দেন। বিচারকও সে অনুযায়ী রায় দেন। আইডেন্টিফিকেশনের মাধ্যমে 2 জনের যদি ক্রস চেক করা যায়, তাহলে হয়তো এই আসামিকে অতি দ্রুততার সাথে সে তার যে ভিকটিম হয়েছে এই শিকার থেকে সে মুক্তি পেতে পারে। 2017 সালে সুজানগর থানায় নারী অপহরণ, ধর্ষণ এবং সহায়তার অভিযোগে করা মামলাটিতে মোট আসামি করা হয় 3 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের রেলযাত্রা নির্বিঘ্ন করতে শেষ সময়ের তোড়জোড় চলছে রেলওয়ে কারখানাগুলোতে। ইঞ্জিন মেরামত থেকে শুরু করে কোচগুলোকে নতুন রূপে সাজানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন কোচ ও ইঞ্জিন সরবরাহ হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
ঈদকে সামনে রেখে অধিক যাত্রী পরিবহনে বগি মেরামত, রং করা সহ নানা কর্মযজ্ঞে ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানা। ঈদ উপলক্ষে রেলবহরে যুক্ত হচ্ছে ১৩৫টি কোচ। এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে ১০৩টি। কারখানা কর্তৃপক্ষ বলছে কয়েকদিনের মধ্যেই বাকি কোচগুলো দেয়া হবে সংশ্লিষ্ট বিভাগকে। এই গাড়িগুলো অপারেটিং বহরে যোগ হলে পরে সেগুলো বাড়তি কোচ হিসেবে সংযোজিত হবে এবং তা দ্বারা ঈদের অতিরিক্ত যাত্রী হ্রাস কাটানোতে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবে। লোকবল সংকট থাকলেও ঈদে যাত্রী সেবা দেওয়ার বিষয়টি মাথায় রেখেই অতিরিক্ত কাজ করছেন শ্রমিক কর্মচারীরা। স্বাচ্ছন্দ্যবোধ একটা যাত্রা উপহার দেওয়ার জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। যত সংখ্যক লোকবলে আমাদের দরকার তার 2-3 ভাগ লোকই নাই। শুধু সৈয়দপুর নয়, এমন চিত্র দিনাজপুরের পার্বতীপুরের লোকোমোটিভ কারখানায়ও। ঈদকে সামনে রেখে 13টি রেল ইঞ্জিন মেরামতের লক্ষ্যে কাজ করছেন শ্রমিকরা। হস্তান্তর হয়েছে 9টি। আমরা অন্যান্য অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক পরিমাণ লোকোমোটিভ আউটরান দিতে সমর্থ হয়েছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আশা রাখি এই লোকোমোটিভ আমাদের রেলবহরে যুক্ত হয়ে লোকোমোটিভের সংখ্যা বৃদ্ধি করেছে এবং লোকোমোটিভের সংকট অনেকটাই কমে আসবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই কারখানাগুলোতে কর্মব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। লোকবল সংকটেও ঈদে যাত্রী সেবার বিষয়টি পেয়েছে গুরুত্ব। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রী সংকটে লোকসান এড়াতে বরিশাল ঢাকা নৌ রুটে এবার ঈদ স্পেশাল সার্ভিস থাকছে না। যাত্রীদের ভিড় বাড়লে লঞ্চ ঘাটে আনবেন মালিকরা। এদিকে অধিকাংশ বাসের টিকিট বিক্রি হয়েছে। টিকিট কালোবাজারি রোধে বাস মালিকরা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ঈদের 15 দিন আগে বরিশাল ঢাকা নৌ রুটে প্রতিদিন 28 থেকে 32টি লঞ্চ চলাচলে বিশেষ সার্ভিস ঘোষণা করা হতো। এবছর তা থাকছে না। পদ্মা সেতু চালুর পর গত বছর লোকসান হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নগরীর লঞ্চ অফিসগুলোতে যাত্রীদের নেই কোনো চাপ। প্রতি বছর যেখানে কমপক্ষে 3 থেকে 5 লাখ যাত্রী হয়, সেখানে এ পর্যন্ত কোনো টিকিটের চাপ নেই। ঈদযাত্রায় চলবে 18টি লঞ্চ। পদ্মা সেতুর কারণে হয়তো চাপটা কমে গেছে। এখন আমরা পাইনি, শিডিউলও পাইনি আমরা। লঞ্চের যাত্রী বেশি আছে, আরও লঞ্চের সাথে যুক্ত হবে। কিন্তু যদি কোনো যাত্রীর উপরে পড়ার চাপ না থাকে তাহলে আর নতুন করে লঞ্চ 6টা বা 7টার পরে আর কোনো লঞ্চ যুক্ত হবে না। এখনও লঞ্চে যাত্রী বাড়ার আশা করছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। কোম্পানিগুলো ঈদযাত্রায় লঞ্চ প্রস্তুত রেখেছে, তবে লোকসানের ভয়ে আগাম ঘোষণা দিচ্ছে না। আমরা কিন্তু মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের সদরঘাটও কিন্তু একটা বিশাল বহর তারা অলরেডি প্রস্তুত যে এই যাত্রীর চাপ মোকাবেলার জন্য। আর আমি যতটুকু জানি ভিতরে লঞ্চ মালিকরাও মোটামুটি তারা প্রস্তুতি নিচ্ছে। এদিকে ঢাকা বরিশাল রুটে ঈদের সময় প্রতিদিন 700 থেকে 800 বাস চলাচল করবে। বেশিরভাগ গাড়ির টিকিট বিক্রি হয়ে গেছে। কোনো বর্ধিত মূল্যে কোনো টিকিট দেওয়া হবে না এবং কালোবাজারি হবে না। 60 থেকে 800 গাড়ি যাতায়াত করবে। কোনো গাড়ি যদি কোনো রকমের অবৈধ পন্থা অবলম্বন করে তার পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করিয়ে দেওয়া হইবে। টিকিটের কালোবাজারি রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাস মালিক সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বহু মালিকের গাড়ি একক প্রতিষ্ঠানের অধীনে চালানোর উদ্যোগে একটি রুট চালুর পর যাত্রীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে আছে অভিযোগ, বিশেষ করে ঘোষণামতো টিকিট কাউন্টার ও স্টপেজ না থাকা, বাসের অপ্রতুলতা, বেশি ভাড়া আদায় সহ কিছু বিষয়ে যাত্রীরা ক্ষুব্ধ। কর্তৃপক্ষ বলছে 42টি রুটের সবকটি চালুর পর থাকবে না কোনো অভিযোগ। রাজধানীর সড়কে পরিবহন সংকটে যাত্রী ভোগান্তি আর বাস চালকদের পাড়াপাড়ির গল্প প্রতিদিনের। যাত্রী হয়রানি বন্ধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে শতাধিক রুট বিলুপ্ত করে 42টি রুটে একক কোম্পানির মাধ্যমে বাস চলাচল ব্যবস্থার ঘোষণা দেন সড়ক উপদেষ্টা। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয় গ্রিন ক্লাস্টার বা সবুজ গুচ্ছ। গাবতলী থেকে নারায়ণগঞ্জের চাষড়া পর্যন্ত প্রথম রুটটি চালু করা হয়েছে গত 25 ফেব্রুয়ারি। প্রাথমিকভাবে 35টা বাস এই সংশোধিত 21 নম্বর রুটে অনুমোদন দিয়েছি। 35টার মধ্যে প্রথম দিন ছিল 20টি চলাচল শুরু করেছিল প্রথম দিন উপলক্ষে, পরবর্তীতে এখন 25টি বাস চলাচল করছে। আর এটির বাস ভাড়া নির্ধারণ হয়েছে প্রথম 2 কিলোমিটার 20 টাকা, পরবর্তীতে প্রতি কিলোমিটারে 5.5 টাকা করে। 3 মাসে আমাদের একটি সাব কমিটিও কাজ করছে, সেখানে সকল সংশ্লিষ্ট অংশীজনকে নিয়ে আমরা হয়তো 20টির মতো রুটে নন এসি বাস দেওয়ার চেষ্টা করব। সরেজমিন ঘুরে দেখা গেছে নতুন রুট নিয়ে যাত্রীদের ব্যাপক আগ্রহ।
বিশেষ করে এসি বাস তাদের স্বস্তি দিয়েছে বেশ, তবে কিছু অভিযোগও আছে যাত্রীদের। আমাদের আরো গাড়ি প্রয়োজন, এখানে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আরো অনেক গাড়ি প্রয়োজন। গাড়ি দ্রুত যদি বাড়ান আর এসি এবং নন এসিও চালু করেন। আর সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে বিষয়টি তাদের নজরে এসেছে, এজন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রত্যেকটা বাস ফিজিক্যালি ইন্সপেকশন করব, যে এই বাসগুলো যারা চলছে এমন যেন না হয় যে মেয়াদোত্তীর্ণ বাস, ফিটনেস নেয় এমন বাস বা অচল বাসকে তারা আবার রং টং করে গ্রিন ক্লাস্টারের নামে চালিয়ে দিই। কোনো রকম হয়রানি হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা দেখি। এর আগে 2021 সালে চালু হয় ঢাকা নগর পরিবহন, পরে নানা কারণে মুখ থুবড়ে পড়ে তা। নগরবাসীর ভোগান্তিহীন ভ্রমণ নিশ্চিত করতে পর্যায়ক্রমে 42টি রুটে 6টি ভিন্ন ভিন্ন রঙের বাস নামানোর পরিকল্পনা রয়েছে ডিটিসি-এর। এতে করে যাত্রী হয়রানি বন্ধ ও যানজট কমে আসবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, টানা 8বার শীর্ষে, সেরা 20-এর তালিকায় নেই এশিয়ার কোনো দেশ। এশিয়া কাপের বাছাই পর্বে খেলতে হামজাকে নিয়ে ভারতে গেল জাতীয় ফুটবল দল। শিলংয়ে 3 দিনের অনুশীলন। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরের হোতাপাড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, ঈদের ছুটি 10 দিন ঘোষণা করেছে কর্তৃপক্ষ, কিন্তু 10 দিনের পরিবর্তে ঈদের ছুটি 12 দিন করার দাবি জানান শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে না নিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইউটা নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দেশের অর্থনীতিকে সচল করতে পরিকল্পিতভাবে তৈরি পোশাক কারখানায় নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চিত্রনায়ক ও উদ্যোক্তা অনন্ত জলিল। তার দাবি, এতে এক শ্রেণীর শ্রমিক সংগঠন ছাড়াও বিজিএমইএ-এর একাংশ দায়ী। বুধবার সাভারের হেমায়েতপুরে তার মালিকানাধীন এজেআই এবং এবি গ্রুপে শ্রমিক অসন্তোষ ও কর্মকর্তাদের মারধরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। অনন্ত জলিল বলেন, দেশে 240টি গ্রুপ অব কোম্পানি বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক। বেকারত্ব বাড়ায় দেশে ছিনতাই ও ডাকাতি বেড়েছে বলেও দাবি তার। এর আগে কারখানায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মিছিল করেন অনন্ত জলিলের মালিকানাধীন 2টি কারখানার শ্রমিকেরা। যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের, দেশের এবং মানুষের। আর এই যে শ্রমিক ভাই বোনেরা তাদের কথায় আনন্দ করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে, কয়দিন পরে তারা কি খাবে তারা নিজেরাও জানে না। 240টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। অন্যদিকে সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। ফলে বিশ্ববাজারে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে 0.2% বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে $3041.37। অন্যদিকে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আউন্স প্রতি 0.03% বেড়ে $3048.70 দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সুদ হার 4.25 থেকে 4.50% মধ্যে স্থিতিশীল থাকলেও বছরের শেষে কিছুটা কমানোর আভাস দিয়েছে ফেডারেল রিজার্ভ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ব্যবসায়ীদের কাছে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে, তাই ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। করোনার টিকা কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন সংবাদ কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি শেয়ার হোল্ডার ও 32% দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে। এতে আরও বলা হয়, বেক্সিমকো ফার্মা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 480 কোটি টাকায় 1.5 কোটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বা কোভিশিল্ড ডোজ কেনে। সার্ভিস ফি সহ মোট ব্যয় দাঁড়ায় 600 কোটি টাকা। তবে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দাবি করে উদ্বেগ জানিয়েছে বেক্সিমকো ফার্মা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংবাদ মাধ্যমগুলো ভুল শিরোনাম দিয়ে বেক্সিমকো ফার্মাকে 22,000 কোটি টাকার দুর্নীতির তদন্তের সঙ্গে জড়িয়ে অপপ্রচার করছে। গণমাধ্যমকে পেশাগত দায়িত্বশীলতা প্রদর্শন এবং সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার আহ্বানও জানায় বেক্সিমকো ফার্মা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।